আমাদের এখানে যে বেসরকারি খাত সরকারের পক্ষে বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করে, তাদের সম্মানের জায়গায় থাকা উচিত। হ্যাঁ, ব্যাংক থেকে বেসরকারি খাত লোন নেয়, নিয়ে সেই লোন পরিশোধ করতে পারে না অথবা পরিশোধ করে না, অনেক বিতর্ক আছে। কিন্তু যে রাষ্ট্রের পক্ষে কর্মসংস্থান তৈরি করছে তাকে তো আপনি পলিসি সাপোর্ট একটা দেবেন। বাংলাদেশে কিন্তু এটা অনুপস্থিত। বরং বাংলাদেশে পলিসি সাপোর্ট পায় ট্রেডাররা, যারা কিন্তু মিনিমাম জব ক্রিয়েট করে। যেমন আমি একসময় বাংলাদেশের সিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে গিয়ে দেখছিলাম যে জাপানের মতন দেশ, ইউরোপের জার্মানির মতন দেশ, তারা $ট্রিলিয়ন ইয়ার এন্ডিংয়ে যেয়ে ব্যাড লোন হিসাবে ব্যাংক থেকে অবসায়ন করে দেয় শিল্পকে সাপোর্ট দেওয়ার জন্য। এখন হ্যাঁ, আপনি নিয়ম নীতির মধ্যে রেখে আপনি বেসরকারি খাতকে যতটা নীতিগত সহায়তা দিতে হবে সেটা দিতে হবে। যেমন ধরুন আমি এলপিজি নিয়ে যাই, বাংলাদেশের এলপিজি সেক্টরে যেসব প্রতিষ্ঠান লিড করতো, হয়তো মার্কেট শেয়ারের সিংহভাগ যাদের ছিল, ইন্টারিম গভর্নমেন্ট ইন্টেনশনালি তাদের ব্যাংক ফ্যাসিলিটিস বন্ধ করে দিয়ে তাদের মার্কেট শেয়ার জিরোতে নামিয়ে ফেলেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই ঘটনাগুলো হচ্ছে ইন্টেনশনালি। যেমন আপনি রিনিউয়েবল এনার্জির কথা বললেন, অবভিয়াসলি 15 বছরে আওয়ামী লীগ সরকার এটার এক্সপানশনে ফেল করেছে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু শেষ সময় এসে তারা 5000 মেগাওয়াটের 37টি প্রজেক্ট চূড়ান্ত করলো। ইন দ্য নেম অফ কারাপশন, ইন দ্য নেম অফ ট্রান্সপারেন্সি, ইন্টারিম গভর্নমেন্ট এসে এটা বাতিল করলো, করে তারা টেন্ডারে গেল। এমন কন্ডিশনে টেন্ডারে গেল 920 মেগাওয়াট প্রকল্প তারা ফাইনাল করলো, এবং এইগুলোর অর্থায়ন কোনোদিন হবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তো এই যে আপনি রিনিউয়েবল এনার্জির কথা বলছেন, এই 5000 মেগাওয়াটের মধ্যে কমপক্ষে 2000 মেগাওয়াট 2026 সালে আসতো। এই আর 2000 মেগাওয়াট যদি 2026 সালে আসতো, তাহলে দিনের বেলা আপনাকে কস্টলি ফার্নেস বিদ্যুৎ, যেটার কস্ট 26 থেকে 27 টাকা প্রতি ইউনিটের, এটার ব্যবহার করতে হতো না। তাহলে আপনি এই ধরেন আওয়ামী লীগ, আমি ধরে নিলাম যে কারাপশন করে এই উদ্যোক্তাদের নির্বাচন করেছিল। আপনি ইন্টারিম গভর্নমেন্ট, আপনি দেশপ্রেমিক, আপনি প্রত্যেকটা উদ্যোক্তাদের সাথে নেগোসিয়েশন করে কিছু ট্যারিফ ফ্যাসিলিটিস নিতেন, নিয়ে প্রকল্পগুলো অনগোয়িং করতেন। কিন্তু এটা বন্ধ করে দিয়ে বাংলাদেশের ইনভেস্টরদের যে অনাস্থা তৈরি করলেন এবং রিনিউয়েবল এনার্জির যে ফ্লোটা ছিল সেটা নষ্ট করে দিলেন। সেই জায়গায় আসলে এই জায়গাটাতেই আপনি যে প্রশ্নটা করছেন আমি কিন্তু ঘুরে আসছি, যেটা হচ্ছে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর। প্রথম কথা, পাবলিক সেক্টরের ব্যবসা করা উচিত না। এদেশে পাবলিক সেক্টর ব্যবসা করতে কেন আসলো? 71-এর স্বাধীনতার পর প্রচুর পাকিস্তানি মালিকানা প্রতিষ্ঠান বাংলাদেশ ছেড়ে চলে গেল। তখন এই প্রতিষ্ঠানকে কোনো ব্যবস্থাপনা করার জন্য দিলেন সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পাবলিক ওন অর্গানাইজেশন করলেন বা কর্পোরেশন করলেন, তাদের আওতায় বিভিন্ন কোম্পানি করলেন। এখন এই ধরনের কোম্পানি অনেক হয়ে গেছে। এখন কিন্তু হাই টাইম যে আপনি বেসরকারি খাতকে সাপোর্ট দেন, তারা অনেক এফিশিয়েন্ট, এবং এই পাবলিক সেক্টরের এই কোম্পানিগুলো নিয়ে, যেমন এই অনুষ্ঠান শুরুর আগে বড়পুকুরিয়া কয়লা খনি, এটা একটা পাবলিক সেক্টর কোম্পানি। বড়পুকুরিয়া কয়লা খনি ডেভেলপ করছে চাইনিজ একটি প্রতিষ্ঠান, এটা দেখভাল করছে একটা ব্রিটিশ কনসালটেন্ট। তারপরে এই খনি যখন ডেভেলপ করা হয়ে গেল, তখন বড়পুকুরিয়ার লোকজন বললো এটা তো আমরা চালাতে পারবো না। তাহলে চালানোর জন্য, এটা কয়লা উত্তোলনের জন্য আবার চাইনিজ কন্ট্রাক্টর নিয়োগ করা হলো। দেখা গেল যে এই চাইনিজ কন্ট্রাক্টর কাজ ঠিকভাবে করছে কিনা এটাও দেখভাল করার যোগ্যতা বড়পুকুরে কয়লা খনি কোম্পানির নাই। তখন আবার কনসালটেন্ট নিয়োগ করা হলো। এইভাবে চলছে। যখন এই খনিটা ডেভেলপ করা হয়, বলা হলো যে প্রত্যেক টন কয়লার খরচ পড়বে $34। এখন এই কয়লার খরচ হচ্ছে প্রত্যেক টন কস্ট প্রাইস পড়ে হচ্ছে $176। তাহলে এই ধরনের পাবলিক সেক্টরের ইনভেস্টমেন্ট আমার দরকার কি? এর চেয়ে যদি একটা বেসরকারি খাতকে দিয়ে তাকে যদি কন্ট্রোলের মধ্যে রেখে তার কাছ থেকে ট্যাক্স নিয়ে সে যদি এফেক্টিভলি কাজ করে,
সেটাই বেটার গভর্নমেন্টের জন্য, এবং এন্ড অফ দ্য ডেতে ট্যাক্স পেয়ারের মানি কিছুটা হলেও সাশ্রয় হয়। এই অ্যাটিচিউডটাই পাল্টাতে হবে আমাদের।